যাই হোক, সবাইকে আজকের এই ক্লাসে স্বাগতম জানাই। আজকের আমাদের ক্লাসটা কি আমি আগেই তোমাদেরকে বলে দিয়েছিলাম, সেটি হচ্ছে যে তোমাদের বাংলা প্রথম পত্র বইয়ের একটি কবিতা সাহসী জননী বাংলা, এই কবিতা নিয়ে আজকে আলোচনা করব। সাহসী জননী বাংলা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কবিতা এবং এখান থেকে প্রায় সময়ই প্রশ্ন আসে। আমাদের আজকের পাঠ সাহসী জননী বাংলা। এই কথাটুকু আমি একটু লাল বর্ণ করেছি, কারণ নিশ্চয়ই বুঝতে পারছো যে বাংলা অর্থাৎ বাংলাদেশ আমাদের মাতৃভূমি, জন্মভূমি বাংলা। এই বাংলাটাকে কবি সাহসী বলেছেন এবং সেই সাহসিকতার প্রতীক হিসেবে আমি এখানে লাল বর্ণ দিয়েছি। আরও একটি ব্যাপার আছে যে আমাদের বাংলা স্বাধীন হয়েছে, বাংলাদেশ স্বাধীন হয়েছে অনেক রক্তের বিনিময়ে, সেই কারণে এটা এরকম হয়েছে। তো যাই হোক, এই কবিতা পাঠে সাহসী জননী বাংলা কবিতা পাঠ করে আমরা আসলে এই কবিতা থেকে কি পার্টিসিপেন্ট 20 জন উঠে না, তা আমি এই ক্লাস করে কি করব? আসলে বিশ্বাস করো, আগের ক্লাসে কতজন ছিল জানো? দেখো, কবি পরিচিতি আমরা দেখবো প্রথমেই, তারপর কিছু কঠিন কয়েকটি শব্দ আছে। স্যার একটা প্রশ্ন ছিল স্যার। বলো নাইম। স্যার আপনি কি অন করছেন, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন অন করছেন না এখনো ডেস্কটপের ফাইলেই আছে? না, প্রেজেন্টেশন অন করেছি, তোমরা দেখতে পাচ্ছ না? কিন্তু স্যার দেখা যাচ্ছে না তো স্যার। দেখা যাচ্ছে না না স্যার, তো আপনি স্ক্রিন শেয়ারটা অফ করে আবার একবার করলে মনে হয় ঠিক হয়ে যেতে পারে। আচ্ছা, ওকে। এবার দেখতে পাচ্ছ? জি স্যার, এখন দেখা যাচ্ছে। ফাহাদ দেখতে পাচ্ছ? স্যার দেখা যাচ্ছে। ইয়েস স্যার দেখা যাচ্ছে স্যার, এবার ঠিক আছে। তাহলে দেখো, কয়েকটি কঠিন শব্দ আছে, সেগুলো আমি একটু দেখানোর চেষ্টা করব। আরেকটি ব্যাপার যে বাংলাদেশে অসুর সদৃশ বর্বর পাকিস্তানি হানাদার বাহিনীর যে ধ্বংসলীলা, সেই ধ্বংসলীলার চিত্র তোমরা বুঝতে পারবে। বাঙালি জাতির সাহসিকতার পরিচয় এখানে রয়েছে। মুক্তির জন্য এদেশের মানুষ যে সংগ্রাম ও আত্মত্যাগ করেছিল, সেই ব্যাপারগুলো খুব চমৎকারভাবে কবি এখানে দেখিয়েছেন। তো মূল পাঠে যাওয়ার শুরুতে আমরা কবি কামাল চৌধুরী, ওনার সম্পর্কে কিছু তথ্য আমরা জেনে নিব, যেগুলো তোমাদের পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ, বিশেষ করে জ্ঞানমূলক বহু নির্বাচনীমূলক প্রশ্নের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। যেমন কবি কামাল চৌধুরীর জন্ম 1957 সালের 28 জানুয়ারি কুমিল্লা জেলার 14 গ্রাম উপজেলার বিজয় করা গ্রামে। বিশেষ করে গ্রামের নামটা একটু মনে রাখবে, এটা অনেক সময় পরীক্ষাতে আসে। তার পিতা আহমদ হোসেন চৌধুরী, মাতা বেগম তাহেরা হোসেন। কবি কামাল চৌধুরী শিক্ষা গ্রহণ করেছেন 1973 সালে এসএসসি এবং 1975 সালে এইচএসসি পাশ করেন। পরবর্তীকালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজ বিজ্ঞানের সম্মানসহ স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। 2006 সালে তিনি গারো জনগোষ্ঠীর মাতৃসূত্রীয় আবাস প্রথা নিয়ে গবেষণা করে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। এই তথ্যটা খুব ইম্পর্টেন্ট, এটা জানা দরকার। তোমাদের সম্ভব হলে প্রত্যেকটা স্লাইড স্ক্রিনশট দিয়ে রাখবে। গ্রন্থসমূহ: মিছিলের সমান বয়সী, এটা একটা কাব্যগ্রন্থ। টানাপোড়েনের দিন, এই পথ এই কোলাহল, এসেছি নিজের ভোরে, ধুলি ও সাগর দৃশ্য। এই যে ধুলি ও সাগর দৃশ্য, এটা ইম্পর্টেন্ট। এই কাব্যগ্রন্থ থেকেই কিন্তু সাহসী জননী বাংলা এই কবিতাটা সংকলিত হয়েছে। হে মাটি পৃথিবী পুত্র, পান্থশালার ঘোড়া ইত্যাদি। পুরস্কার হিসেবে অসংখ্য পুরস্কার পেয়েছেন, তার মধ্যে বাংলা একাডেমি পুরস্কার তিনি লাভ করেছেন এবং অনেক বেশি সম্মাননায় ভূষিত হয়েছেন কবি কামাল চৌধুরী। তো এই হচ্ছে মোটামুটি কবি কামাল চৌধুরী সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু মৌলিক তথ্য, যেগুলো তোমাদের জানা খুব জরুরি। আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ শব্দ দেখব, শব্দ এবং শব্দের সঙ্গে সংশ্লিষ্ট ছবি এবং অর্থ দেখব। অসুর নৃত্য। অসুর শব্দটা অর্থ হচ্ছে যে হিন্দু পুরাণে অসুরকে বলা হচ্ছে যে দেবতাদের শত্রু, অর্থাৎ যে দেবতা রয়েছে দেবতাদের বিরোধী শক্তি হচ্ছে অসুর। এবং এখানে এই কবিতাতে সাহসী জননী বাংলা এই কবিতাতে কবি এই অসুর বলতে পাকিস্তানি হানাদার বাহিনীকে বুঝিয়েছেন। আর অসুর নৃত্য মানে তো বুঝতে পারছো যে তার যে নৃত্য অর্থাৎ তার যে উৎসব, তার যে ধ্বংসাত্মক যে খেলা, মানুষকে হত্যার মাধ্যমে তার যে সে যে একটা আনন্দ লাভ করে, সেই ব্যাপারটি এখানে অসুর নৃত্য দ্বারা বোঝানো হয়েছে। চির কবিতার দেত
অর্থাৎ বাংলাদেশকে চির কবিতার দেশ বলা হয়েছে। বাংলা ও বাঙালি জাতি কবিতার জন্য বিখ্যাত, কারণ আমরা জানি আমাদের কবিতা, কাব্য, সাহিত্যের এক প্রাচীন ইতিহাস রয়েছে, সেই চর্যাপদ পদ থেকে শুরু হয়েছে। অর্থাৎ বাংলাদেশ বলতে বাংলাদেশকে চির কবিতার দেশও বলা যায়, বাংলাদেশের সঙ্গে চির কবিতার দেশ এই কথাটি যায়। নীলকমল, নীলকমল শব্দের শাব্দিক অর্থ যদি তুমি চিন্তা করো তাহলে দেখবে যে এরকম নীল রঙের পদ্ম, তবে এই কবিতাতে নীলকমল বলতে একটু ভিন্ন অর্থে বোঝানো হয়েছে, সেটি হচ্ছে মুক্তিযোদ্ধা, অর্থাৎ যারা স্বাধীনতার সময়, মুক্তিযুদ্ধের সময় 1971 সালে যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল তারাই হচ্ছে নীলকমল। ঘৃণার কার্তুজ, ঘৃণার কার্তুজ শব্দের অর্থ হলো বন্দুকের টোটা, অর্থাৎ গুলি, বন্দুকের সামনের যে অংশ দিয়ে যে গুলি বের হয় সেটা হচ্ছে বন্দুক, কার্তুজ। তো ঘৃণার কার্তুজ বলতে বোঝানো হয়েছে আসলে বাঙালিদের পাকিস্তানিদের প্রতি যে একটা ঘৃণা, সেই ঘৃণার যে সম্মিলিত যে একটা প্রকাশ সেটি। এবার বাঘের থাবা, বাঘের ছবি দেখতে পাচ্ছ, বাঙালি জাতি বাঘের জাতি, রয়্যাল বেঙ্গল টাইগারের জাতি, তাই না? তো সেই বাঘের থাবা বলতে মুক্তিযোদ্ধাদের শক্তিশালী আক্রমণ, পাকিস্তানিদের বিরুদ্ধে শক্তিশালী আক্রমণকে বোঝানো হয়েছে। আচ্ছা, আমরা এখন কবিতার আলোচনাতে যাব, মূল পাঠে যাব, ঠিক আছে? কবিতাটা খুব ছোট এবং তাৎপর্যপূর্ণ। আমরা এখন প্রত্যেকটি লাইন পড়ে এর ব্যাখ্যা করার চেষ্টা করব। দেখো প্রথম লাইনগুলো দেখো। তোদের অসুর নৃত্য ঠাটা হাসি ফিরিয়ে দিয়েছি, তোদের রক্তাক্ত হাত মুচড়ে দিয়েছি 9 মাসে। কবি একেবারে জোর দিয়ে বলছেন, কাদেরকে বলছেন? পাকিস্তানিদেরকে বলছেন। সেটা কি? যে তোদের অসুর নৃত্য, অর্থাৎ তোরা যে ধ্বংসাত্মক তাণ্ডব লীলা চালিয়েছিলি, সেই ধ্বংসাত্মক তাণ্ডব লীলা, তোদের সেই মানুষকে হত্যা করে সেই হত্যার উপর দাঁড়িয়ে যে ঠাটা হাসি, সেই সব কিছু আমরা কি করেছি? ফিরিয়ে দিয়েছি। তোমরা ছবিতে দেখতে পাচ্ছ, দেখো পাকিস্তানিদের যে ধ্বংসাত্মক লীলা, সেই লীলার চিত্র কয়েকটি আমি দেওয়ার চেষ্টা করেছি। তোদের অসুর নৃত্য ঠাটা হাসি ফিরিয়ে দিয়েছি, তোদের রক্তাক্ত হাত মুচড়ে দিয়েছি 9 মাসে। অর্থাৎ পাকিস্তানিরা বাঙালিদেরকে হত্যা করার মাধ্যমে তাদের যে হাত রঞ্জিত করেছিল, রক্তাক্ত করেছিল, সেই হাতকে আমরা ভেঙে চুরে গুড়িয়ে দিয়েছি, মুচড়ে দিয়েছি মাত্র 9 মাসের মাধ্যমে। তোমরা একদম ছবির শেষ দুটি ছবি লক্ষ্য করো, সেখানে দেখতে পাচ্ছ যে ওই যে পাকিস্তানিরা আত্মসমর্পণ করছে সেই দৃশ্য দেখা যাচ্ছে, এবং পরবর্তী ছবিতে বাঙালি জাতির যে স্বাধীনতার যে আনন্দ উল্লাস সেটি প্রকাশিত হচ্ছে এখানে। মানে কবি স্পষ্ট করে পাকিস্তানিদেরকে জোর দিয়ে বলছেন যে তোরা যে কর্মকাণ্ড করেছিস সেই কর্মকাণ্ডের প্রতিশোধ হিসেবে আমরা স্বাধীনতা তোদের কাছ থেকে ছিনিয়ে নিয়েছি মাত্র 9 মাসে। পরেরটা দেখো, চির কবিতার দেশ ভেবেছিলি অস্ত্রে মাত হবে, বাঙালি অনার্য জাতি খর্ব দেহ ভাত খাই ভীতু। অর্থাৎ কবি বলছেন যে পাকিস্তানিদেরকে বলছেন যে তোরা ভেবেছিলি যে এরা তো অতি সাধারণ মানুষ, চির কবিতার দেশ। চির কবিতার দেশ বলতে এখানে বাংলাদেশের কি বলা যায়, বাংলাদেশের যে বাংলাদেশ বলতে যে একটি কবিতার দেশকে বোঝায়, কাব্যের দেশকে বোঝায়, কাব্য চর্চার যে সংস্কৃতি মনা যে একটি দেশ, সেই দেশকে বোঝায়। তো পাকিস্তানিরা ভেবেছিল যে এরা খুবই দুর্বল জাতি, এরা সামান্য অস্ত্রতেই হয়তোবা এরা মাত হয়ে যাবে, অর্থাৎ পরাজিত হবে। বাঙালি অনার্য জাতি, তারা বলছে যে বাঙালি হচ্ছে অনার্য জাতি। অনার্য জাতি কারা? যে এই দীর্ঘ প্রাচীন কাল ধরে বাঙালিরা এই অঞ্চলে বসবাস করে আসছে, কিন্তু একটা সময় এখানে আর্য জাতিদের আগমন ঘটে এবং তারা এসে এই বাঙালিদের উপরে অনেক বেশি অত্যাচার নির্যাতন শুরু করে। তো পাকিস্তানিরা ভেবেছিল যে এরা তো সেই প্রাচীন কাল থেকে অত্যাচারিত নির্যাতিত হয়ে আসছে, সুতরাং এরা হচ্ছে অনার্য জাতি, এরা কোনো প্রতিশোধ এই ধরনের কোনো কর্মকাণ্ড গ্রহণ করতে পারবে না। খর্বদেহ, অর্থাৎ খর্বদেহ মানে কি? যে দেখতে ছোটখাটো, তারপর দুর্বল জাতি, দুর্বল দেহ। ভাত খায় ভীতু, এদের খাবার হচ্ছে ভাত, এদের সাধারণ খাবার ভাত, এরা হচ্ছে ভীতু শ্রেণীর মানুষ। সুতরাং দেখো যে এই দুটি লাইনের মধ্যে পুরো বাঙালি জাতিকে কিভাবে অবজ্ঞা করেছিল পাকিস্তানি বাহিনী, সেই কথাটুকুই কবি খুব চমৎকারভাবে তুলে নিয়ে এসছেন। সেটা কি? চির কবিতার দেশ ভেবেছিলি অস্ত্রে মাত হবে, বাঙালি অনার্য জাতি খর্বদেহ ভাত খায় ভীতু।
এই বৈশিষ্ট্যের কারণে পাকিস্তানিরা ভেবেছিল বাঙালিরা আসলে তাদের বিরুদ্ধে কোনো শক্ত অবস্থান নিতে পারবে না। তবে দেখো, স্যার হ্যাঁ বলো। স্যার এখানে ভাত খাওয়ার সাথে স্যার কি সম্পর্ক, হেরে যাওয়ার কি সম্পর্ক স্যার? মানে বাঙালিদের অন্যগুলো তো ঠিক আছে। তাচ্ছিল্য করা হয়েছে, ঠিক আছে, তাচ্ছিল্য করার অর্থে, কারণ পাকিস্তানিদের মূল খাবার হয়তো ভাত নয়, বুঝতে পেরেছো? যার জন্য তাদের কাছে তারা চিন্তা করেছিল যে ভাত খাওয়া জাতি মানেই হচ্ছে ভিতুর জাতি। এই অর্থে আসলে পাকিস্তানিরা বাঙালিদেরকে এই কথাটি বলেছিল, ঠিক আছে। তো যাই হোক, এরপর দেখো, কিন্তু কি ঘটলো শেষে, কে দেখালো মহাপ্রতিরোধ, অ আ ক খ বর্ণমালা পথে পথে তেপান্তরে ঘুরে। প্রথম লাইনটি খেয়াল করো, কিন্তু কি ঘটলো শেষে। কবি এর আগে বাঙালি জাতির দুর্বল দিকের কথা প্রকাশ করেছেন সেখানে, এবং সেটি অবশ্যই পাকিস্তানিদের দৃষ্টিতে বাঙালি জাতি দুর্বল জাতি, তারা প্রতিরোধ করতে পারবে না, সেই কথাটি কবি একটু আগে বলেছেন। কিন্তু পরক্ষণে দেখো বলছেন, কবি জবাব দিচ্ছেন, সেই জবাবটা কেমন, কিন্তু কি ঘটলো শেষে, কে দেখালো মহাপ্রতিরোধ, অর্থাৎ দীর্ঘ 9 মাসে বা এই যে 9 মাসের যে রক্তক্ষয়ী যুদ্ধ, সেই যুদ্ধের ফলাফলটা কি, সেই ফলাফলের কথা কবি এখানে বলছেন। ফলাফলটা কি, এক মিনিট, আচ্ছা, ফলাফলের কথা কবি বলছেন যে কিন্তু কি ঘটলো শেষে, অর্থাৎ ফলাফলটা কি হলো, কে দেখালো মহাপ্রতিরোধ। প্রতিরোধ কি পাকিস্তানিরা দেখিয়েছিল নাকি বাঙালি জাতি দেখিয়েছিল? কবি স্পষ্ট করে বলছেন যে বিজয় হয়েছিল বাঙালি জাতির, তারাই প্রতিরোধ গড়ে তুলেছিল, তারাই পাকিস্তানিদেরকে প্রতিহত করতে পেরেছিল সার্থকভাবে। অ আ ক খ বর্ণমালা পথে পথে তেপান্তরে ঘুরে, অর্থাৎ বাঙালি জাতি এই প্রতিরোধের যে শক্তি, এই প্রতিরোধের যে ক্ষমতা, সেই ক্ষমতাটা তারা কিভাবে অর্জন করতে পেরেছিল, সেই ক্ষমতাটা অর্জন করতে পেরেছিল সেই আমাদের যে সুদীর্ঘ যে গৌরবময় যে কিছু ইতিহাস রয়েছে, তাৎপর্যপূর্ণ যে ইতিহাস রয়েছে, সেই ইতিহাস থেকে। সেই ইতিহাসটা কিসের ইতিহাস? ভাষা আন্দোলনের ইতিহাস। দেখো, ভাষার জন্য বাঙালির যে আত্মত্যাগের একটা মহান যে ঐতিহ্য, সেই ঐতিহ্যের পথ ধরেই 1971 সালের মহান মুক্তিযুদ্ধে স্বাধীনতার জন্য বাঙালি জাতি কিন্তু লড়াই করতে পেরেছিল। অর্থাৎ কবি বলছেন যে অ আ ক খ বর্ণমালা পথে পথে তেপান্তরে ঘুরে, অর্থাৎ অ আ ক খ বর্ণমালা, অর্থাৎ যে ভাষা আন্দোলনের যে ঐতিহ্য, ভাষা আন্দোলনের যে অনুপ্রেরণা, সেই প্রেরণার পথ ধরেই বাঙালিরা স্বাধীনতার বা মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার অনুপ্রেরণা লাভ করতে পেরেছে। তেপান্তর মানে কি? তেপান্তর মানে হচ্ছে যে খোলা প্রান্তর, পথ, পথঘাট, ঠিক আছে, মানে নানান কি বলে যে একটা নানান প্রান্তর আর কি, ঠিক আছে, অনেকগুলো দিন, অনেকগুলো বছর, অনেকগুলো সময় পেরিয়ে আর কি, ঠিক আছে। তারপরে স্লাইডে যাই। উদ্বাস্তু আশ্রয়হীন পোড়া গ্রাম মাতৃ অপমানে কার রক্ত ছুঁয়ে শেষে হয়ে গেল ঘৃণার কার্তুজ। কবি এখানে পাকিস্তানিদের এই যে মহান মুক্তিযুদ্ধে 1971 সালের মুক্তিযুদ্ধে পাকিস্তানিদের যে বর্বর হামলা, সেই হামলার মাধ্যমে অনেক মানুষ যে তাদের বাস্তুহারা হয়েছে, অনেক মানুষ তাদের ঘর বাড়ি হারিয়েছে, আশ্রয়হীন হয়েছে, সেই দৃশ্যের কথা কবি বলেছেন। পোড়া গ্রাম, অসংখ্য মানে গ্রামের পর গ্রাম, মানুষের ঘর বাড়ি পাকিস্তানিরা পুড়িয়ে দিয়েছে। মাতৃ অপমান, অর্থাৎ অসংখ্য মা বোনকে তারা অপমান করেছে, মা বোনকে তারা হত্যা করেছে, তাদের সম্ভ্রম হানি করেছে। তো সেই কথাগুলো কবি এখানে বলছেন। কার রক্ত ছুঁয়ে শেষে হয়ে গেল ঘৃণার কার্তুজ, অর্থাৎ এই যে ঘটনাগুলো, এই ঘটনাগুলো পরিশেষে মানে দেখো যে কার রক্ত ছুঁয়ে হয়ে গেল ঘৃণার কার্তুজ, অর্থাৎ কবি বলছেন যে মানে মানুষের, বাঙালি জাতির যে ঘৃণা, মানে সম্মিলিত যে একটি ঘৃণার বহিঃপ্রকাশ, বিস্ফোরণ, সেই বিস্ফোরণের কথা এখানে কবি বলেছেন যে বাঙালিদের যে কি বল সংঘবদ্ধ যে প্রতিরোধ, সংঘবদ্ধ যে পাকিস্তানিদের বিরুদ্ধে যে অবস্থান, সেই অবস্থানটা কবি এখানে এই ঘৃণার কার্তুজ উপমার মাধ্যমে তুলে নিয়ে আসছেন। অর্থাৎ বাঙালি জাতি
পাকিস্তানের বিরুদ্ধে যে প্রতিরোধ ব্যবস্থা নিয়েছিল সেই প্রতিরোধ ব্যবস্থা ছিল এত দিনকার জমানো ঘৃণা, সেই ঘৃণার বহিঃপ্রকাশ। অর্থাৎ পাকিস্তানি বাহিনী সেই 1947 সালের দেশ বিভাগের পর থেকে 1971 পর্যন্ত যে যে ধরনের অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, এই জাতীয় যে কর্মকাণ্ড চালিয়েছিল, সেই কর্মকাণ্ডের প্রেক্ষিতেই বাঙালি জাতির মধ্যে, সমগ্র জাতির মধ্যে যে একটি ঘৃণার জন্ম নিয়েছিল, সেই ঘৃণার একটা সম্মিলিত প্রকাশ ঘটেছিল 1971 সালের মহান মুক্তিযুদ্ধে। সেই কথাটি এখানে বোঝানো হচ্ছে। সাহসী জননী বাংলা, বুকে চাপা মৃতের আগুন, রাত জাগে পাহারায়, বুড়িগঙ্গা পদ্মা নদী তীর। সাহসী জননী বাংলা, অর্থাৎ বাংলাদেশকে সাহসী বলা হয়েছে, বাংলাকে সাহসী জননী বলা হয়েছে। বুকে চাপা মৃতের আগুন, বাঙালিদের বুকে চাপা মৃতের আগুন, অর্থাৎ মানে এই যে দেখো কত অসংখ্য মানুষ মারা গিয়েছিল পাকিস্তানিদের এই বর্বর হামলায়, লক্ষ লক্ষ মানুষ তাদের জীবন দিয়েছিল। সেই মৃত মানুষের যে দুঃখ, সেই মৃত মানুষের যে বেদনা, সেই বেদনাগুলোই বাঙালিদের মনে এক ধরনের আগুন ধরিয়ে দিয়েছিল। তো সেই আগুন থেকে দেখো জাগে, রাত জাগে পাহারায়। সুতরাং তারা বাধ্য হয়েই তারা পাকিস্তানিদের বিরুদ্ধে শক্তিশালী অবস্থান নেয়ার জন্য তারা কি করেছিল, রাত জাগে পাহারায়। তারা তাদের রাতগুলোকে কি করেছিল, জেগে জেগে পাহারা দিয়েছিল। বুড়িগঙ্গা পদ্মা নদী তীর, এর সাথে অন্য পরের লাইনের একটু সংযোগ রয়েছে। দেখো, ডাকাত পড়েছে গ্রামে, মধ্যরাতে হানাদার আসে, ভাই বোন কে ঘুমায়, জাগে নীল কমলেরা জাগে। অর্থাৎ আগের লাইন থেকে যদি আমি এখানে আসি তাহলে দেখতে পাবে যে বাংলা, সাহসী জননী বাংলা, তার বুকে মৃতের যে চাপা আগুন সেটি রয়েছে, যার জন্য তারা অসংখ্য রাত তারা জেগে পাহারা দিচ্ছে বুড়িগঙ্গা পদ্মা নদী তীর বিভিন্ন জায়গাতে। এবং ডাকাত পড়েছে গ্রামে, যখনই ডাকাত পড়েছে গ্রামে বলতে আসলে এখানে হানাদার পাকিস্তানিদের আক্রমণকে বোঝানো হয়েছে, অতর্কিত যে হামলা, সেই হামলাকে বোঝানো হয়েছে। মধ্যরাতে হানাদার আসে, অর্থাৎ এই যে ডাকাত, হানাদার, তারা মধ্যরাতে যে কোনো সময় আসতে পারে, যার জন্য বাঙালিরা কি করেছে, মুক্তিযোদ্ধারা কি করেছে, পাহারা বসিয়েছে। মানে তারা অসংখ্য রাত জেগে জেগে এই হানাদারদের হামলা থেকে বাঁচার জন্য, হানাদারদের হামলা কে রুখে দেওয়ার জন্য তারা কি করেছে, অসংখ্য রাত জেগে আছে। ভাই বোন কে ঘুমায়, আর এই ধরনের এই সময়টাতে কে আসলে ঘুমিয়ে কাটাতে চায়, এইরকম একটি সংকট সময়ে কেউ আসলে ঘুমিয়ে কাটাতে চায় না, সেটি কবি এখানে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দেখিয়েছেন। ভাই বোন কে ঘুমায়, আসলে প্রকৃতপক্ষে কেউই ঘুমায় না, সবাই জেগে আছে, সবাই পাহারা দিচ্ছে, সবাই এই হানাদার বাহিনীদের, ডাকাতদের আক্রমণকে রুখে দেওয়ার জন্য পাহারা দিচ্ছে। এরপরের লাইনটি খুবই তাৎপর্যপূর্ণ এবং খুবই গুরুত্বপূর্ণ, সেটি কি, জাগে নীল কমলেরা জাগে। এই লাইনটা তোমরা একটু দাগিয়ে রাখবে। কেউই আসলে ঘুমায় না, সবাই জেগে থাকে, নীল কমলেরা জাগে। নীল কমলেরা জাগে বলতে কবি আসলে এখানে নীল কমল বলতে আমি বলেছি শাব্দিক অর্থ হচ্ছে নীল রঙের পদ্ম, কিন্তু কবি এখানে কি বলে, রূপকথার রাজকুমারদেরকে বুঝিয়েছেন। রূপকথার রাজকুমার কারা, আমাদের বাংলাদেশের ইতিহাসের রূপকথার রাজকুমার হচ্ছেন মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী সকল মুক্তিযোদ্ধা। অর্থাৎ সকল মুক্তিযোদ্ধা সেই 71-এর মুক্তিযুদ্ধের সময় তাদের রাতগুলো ছিল নির্ঘুম, তারা রাত জেগে পাহারা দিত হানাদারদের আক্রমণকে রুখে দেওয়ার জন্য। এই জন্য কবি এখানে বলছেন যে জাগে নীল কমলেরা জাগে, তাদের চোখে আসলে কোনো ঘুম নেই, তারা আসলে জেগে জেগে নিজের দেশটাকে বাঁচানোর জন্য, নিজের দেশটাকে স্বাধীন করার জন্য পাহারা দিচ্ছিল। ওকে, এরপর দেখো কবি বলছেন, গ্রেনেড উঠেছে হাতে, কবিতার হাতে রাইফেল, এবার বাঘের থাবা, ভোজ হবে আজ প্রতিশোধে। গ্রেনেড উঠেছে হাতে, এই লাইন দ্বারা তুমি, এই অংশের দ্বারা বুঝতে পারছো যে মানুষ গ্রেনেড হাতে নিয়েছে প্রতিরোধ করার জন্য, পাকিস্তানিদের বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণ করার জন্য অসংখ্য মানুষ তার হাতে গ্রেনেড তুলেছে, কবিতার হাতে রাইফেল। এই অংশটুকু খুবই ইম্পর্টেন্ট, তোমরা একটু দাগিয়ে রাখবে, এখান থেকে অনেক বেশি অনুধাবনমূলক প্রশ্ন আসে। সেটা কি, কবিতার হাতে রাইফেল। কবিতার হাতে রাইফেল বলতে কি বোঝানো হচ্ছে, এই কথাটি রূপক অর্থে ব্যবহার করা হয়েছে। সেটা কি, যে 1971 সালে বাঙালি কবিরা
তারাও যে যুদ্ধে অংশগ্রহণ করেছিল এবং তাদের যুদ্ধের যে অস্ত্র, সেই অস্ত্র ছিল কবিতা, অর্থাৎ কবিতা রচনার মাধ্যমে বাঙালি কবিরাও যুদ্ধে অংশগ্রহণ করেছিল। সেই কথাটি কবি এখানে এভাবে বলছেন, কবিতার হাতে রাইফেল, অর্থাৎ ওই 1971 সালের কবিরাও তাদের কবিতা রচনার মাধ্যমে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল, সেই কথাটি এখানে বোঝানো হচ্ছে। তারা কিভাবে অংশগ্রহণ করেছিল, অর্থাৎ বিভিন্ন লেখার মাধ্যমে, কবিতার মাধ্যমে, সাহিত্যের মাধ্যমে তারা আসলে বাঙালিদের প্রকৃত অবস্থা বর্ণনা করেছিল, বাঙালিদেরকে উদ্বুদ্ধ করেছিল, পাকিস্তানিদের বিরুদ্ধে তাদের সেই শক্ত মনোভাব তারা কবিতার মাধ্যমে প্রকাশ করতে পেরেছিল বলেই কবি এখানে বলছেন কবিতার হাতে রাইফেল, অর্থাৎ কবিতাও তখন রাইফেলের মতো কাজ করেছিল। এবার বাঘের থাবা, এবার কবি বলছেন যে অনেক অত্যাচার নির্যাতন সহ্য করেছি, আর নয়, এবার বাঘ যেরকম তার শিকারীকে থাবা দেয়, ঠিক তেমনি বাঙালিও এখন কি করবে, পাকিস্তানিদেরকে থাবা দিবে। সেটাই কবি এখানে জোর দিয়ে বলছেন যে এবার বাঘের থাবা, ভোজ হবে আজ প্রতিশোধে। এবং এই মুক্তিযোদ্ধাদের যে শক্তিশালী যে আক্রমণ, শক্তিশালী যে পাল্টা যে আক্রমণ, সেই আক্রমণের প্রতীকেই কবি এখানে বাঘের থাবা শব্দটি ব্যবহার করেছেন। এবং কবি বলছেন যে কঠিন প্রতিশোধ হবে, পাকিস্তানিরা আমাদের উপরে যে অত্যাচার নির্যাতন করেছে, সেই অত্যাচার নির্যাতনের একটি কঠিন প্রতিশোধ, কঠিন একটি শিক্ষা আজ আমরা পাকিস্তানিদেরকে দিয়ে ছাড়বো। সেই প্রত্যয়, সেই আত্মবিশ্বাস, সেই আত্মপ্রত্যয় কবি এখানে প্রকাশ করছেন। এরপর দেখো, যার সঙ্গে যেরকম সেরকম খেলবে বাঙালি, খেলেছি মেরেছি সুখে, কান কেটে দিয়েছি তোদের। কবি বলছেন যে আমাদের সঙ্গে যে যেরকম ব্যবহার করেছে, আমরাও ঠিক তেমনি ব্যবহার করব, আমরাও তাদেরকে দেখিয়ে দেব, আমরাও তাদের সঙ্গে খেলবো। কি খেলবো? যুদ্ধের খেলা খেলবো। আমরাও দেখিয়ে দেব যে আমরাও আসলে কোনো অংশেই তাদের চেয়ে কম নয়। এরপরেই কবি বলছেন মেরেছি সুখে, অর্থাৎ পাকিস্তানিদেরকে আমরা মেরেছি, সেই মারাটা কেমন মারা? সুখের মারা। অর্থাৎ এতদিন আমরা যে অত্যাচার নির্যাতন, যে হত্যাযজ্ঞের শিকার হয়েছি, সেই সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে তাদেরকেও যে আমরা প্রতিহত করার ক্ষমতা রাখি, সেই ব্যাপারটি সুখের ব্যাপার। সেই ব্যাপারটি হচ্ছে বাঙালিদের কাছে একটি সুখের ব্যাপার। সেই কথাটি এখন কবি বলছেন যে পাকিস্তানিদেরকে আমরা সুখে মেরেছি, অর্থাৎ তাদেরকে যে মেরেছি, সেই মারার ব্যাপারটা ছিল আমাদের অতি সুখের একটি ঘটনা। কান কেটে দিয়েছি তোদের, কান কেটে দিয়েছি তোদের, এই লাইনটুকু একটু স্পষ্টভাবে লাগিয়ে রাখবে, কারণ এখান থেকে অনেক বেশি অনুধাবনমূলক প্রশ্ন আসে। সেটা কি, কান কেটে দিয়েছি তোদের বলতে কবি কি বুঝিয়েছেন, এই ধরনের প্রশ্ন আসে। কান কেটে দিয়েছি তোদের অর্থাৎ তোদেরকে উচিত শিক্ষা দিতে পেরেছি। মানে পাকিস্তানিরা, ওই যে কবিতা শুরুতে দেখো, পাকিস্তানরা ভেবেছিল বাঙালি জাতি অনার্য জাতি, এরা ভাত খায়, এরা ভীতু, এরা খর্বদেহ, এরা কবি মানে অতি সাধারণ একটি জাতি। কিন্তু এই অতি সাধারণ জাতি কি করেছে, তাদের সংঘবদ্ধ সম্মিলিত আক্রমণের মাধ্যমে পাকিস্তানিদেরকে উচিত শিক্ষা দিতে পেরেছে। সেটি কেমন? কান কেটে দিয়েছি তোদের, অর্থাৎ তোদের যে সাহস, তোদের যে শক্তি, তোদের যে মিথ্যা গৌরব, সেই গৌরবকে আমরা একেবারে ধ্বংস করে দিয়েছি। আর সেই ধ্বংস করে দেওয়ার ব্যাপারটিকে কবি একটু ব্যঙ্গাত্মক করে এখানে উপস্থাপন করেছেন। সেটি কি, যে কান কেটে দিয়েছি তোদের, অর্থাৎ তোদেরকে লজ্জা দিয়েছি, তোদেরকে উচিত শিক্ষা দিয়েছি। স্যার, হ্যাঁ বলো মাহির। স্যার একটা জিনিস বুঝি নাই যে স্যার, ওই যে খেলেছি মেরেছি সুখে, স্যার ওটা আরেকবার একটু বলবেন? অর্থাৎ যুদ্ধ করেছি। মানে পাকিস্তানিদের সঙ্গে যে আমরা যুদ্ধ করেছি, সেই যুদ্ধ করাটাকেই কবি এখানে খেলেছি বলেছেন। মেরেছি সুখে, তাদেরকে আমরা কি করেছি? মেরেছি, পাকিস্তানিদেরকে মেরেছি, পাকিস্তানিদেরকেও আমরা প্রতিহত করতে পেরেছি। এবং সেই প্রতিহত করাটা ছিল আমাদের সুখের একটি ঘটনা, অর্থাৎ তাদেরকে পরাজিত করাটা আমাদের একটি আনন্দের ব্যাপার ছিল। কারণ পাকিস্তানিদের পরাজয়ের মাধ্যমে আমাদের চিরকাঙ্ক্ষিত যে স্বাধীনতা, সেই স্বাধীনতাটা আমরা লাভ করতে পেরেছি। বুঝতে পেরেছো? স্যার ওকে, থ্যাংক ইউ। তাহলে পরের লাইনে যাই। কবি বলছেন এসেছি আবার ফিরে, রাত জাগা নির্বাসন শেষে। এখানকার প্রত্যেকটি অংশ কিন্তু ইম্পর্টেন্ট। এসেছি আবার ফিরে বলতে কি বোঝানো হয়েছে, রাত জাগা নির্বাসন শেষে বলতে কি বোঝানো হয়েছে, এই ধরনের প্রশ্ন আসে। এসেছি আবার ফিরে, রাত জাগা নির্বাসন শেষে, অর্থাৎ তোমরা নিশ্চয়ই জানো যে ৭১-এর মহান মুক্তিযুদ্ধের সময়
অসংখ্য সাধারণ মানুষ, একেবারে সাধারণ যারা মানুষ, তারা আসলে নিজেদের বাস্তু হারা হয়েছিল, নিজেদের ঘর বাড়ি হারিয়েছিল, তারা উদ্বাস্তু হয়ে বিভিন্ন জায়গাতে বসবাস শুরু করেছিল এবং একটা বড় একটা সংখ্যা মানুষ তারা পার্শ্ববর্তী দেশ ভারতে আশ্রয় নিয়েছিল। তো যখন মুক্তিযুদ্ধে আমরা স্বাধীনতা লাভ করি, আমরা বিজয় লাভ করি, সেই বিজয় লাভের পরে এই মানুষগুলো আবার তাদের বাড়িতে ফিরে আসতে থাকে, তাদের সেই বাস্তু ভিটায় তারা ফিরে আসতে থাকে। সেই কথাটাকে কবি এখানে বলছেন যে এসেছি আবার ফিরে, আমরা আবার আমাদের স্ব জায়গায় ফিরে এসেছি, স্ব পরিচয়ে আবার আমরা ফিরে এসেছি রাত জাগা নির্বাসন শেষে। অর্থাৎ অসংখ্য যে রাত, দীর্ঘ 9 মাসের যে রাতগুলো, সেই যে রাতগুলো আমরা জেগেছিলাম, সেই জেগে থাকাটাকে কবি নির্বাসন বলছেন। সেই নির্বাসন শেষ করে, অর্থাৎ যুদ্ধ শেষ করে আমরা আমাদের দেশে স্বগৌরবে স্বমহিমায় আমরা আবার আমাদের দেশে ফিরে আসতে পেরেছি। সেই কথাটি কবি এখানে বলছেন। এসেছি জননী বঙ্গে স্বাধীনতা উড়িয়ে উড়িয়ে, অর্থাৎ একেবারে বীরের বেশে শত্রুকে পরাজিত করে স্বাধীনতাকে উড়িয়ে উড়িয়ে, ছবিতে তোমরা দেখতে পাচ্ছ একেবারে পতাকা মাথায় বেঁধে পতাকা উড়িয়ে উড়িয়ে বাঙালি জাতি আবার তাদের দেশে স্বগৌরবে ফিরে আসতে পেরেছে। সেই কথাটি কবি এখানে বলছেন। অর্থাৎ আরো যদি সহজে বলি যে অসংখ্য রাত বাঙালি নির্ঘুম কাটিয়েছে, সেই উৎসর্গকৃত রাতের মানে সেই যে রাতগুলো তারা উৎসর্গ করেছে প্রিয় মাতৃভূমির মুক্তির লক্ষ্যে, মুক্তির জন্য। সেই মুক্তি যখন হয়, সেই বিজয় যখন লাভ করে, সেই বিজয় লাভের পরে বাঙালি জাতি স্বগৌরবে তাদের সেই স্বাধীন দেশে, স্বাধীন ভূমিতে, স্বাধীন মাতৃভূমিতে স্বাধীনতার পতাকা উড়িয়ে উড়িয়ে আবার প্রত্যাবর্তন করেছে, ফিরে এসেছে। সেই কথাটি কবি এখানে বলছেন। অর্থাৎ স্বগৌরবে স্বমহিমায় স্বাধীনতা অর্জন করেই তারা তাদের দেশে প্রত্যাবর্তন করেছে, এই কথাটি বলা হচ্ছে। সবাইকে বুঝতে পেরেছো? আশা করছি সবাই বুঝতে পেরেছো। তারপরে কারো কোনো প্রশ্ন থাকলে আমি প্রশ্নগুলো নিব। তোমাদের জন্য ছোট্ট 2টা কাজ, একেবারে ছোট, আমি এগুলো বলেছি। ঘৃণার কার্তুজ, ঘৃণার কার্তুজ বলতে কি বোঝানো হয়েছে, একটু বানান ভুল হয়েছে এখানে, তোমরা একটু ঠিক করে নিবে এটা। ঘৃণার কার্তুজ বলতে কি বোঝানো হয়েছে সেটা আমি বলেছি। কবিতার হাতের আইফেল, খুবই চমৎকার একটি কথা। এই জাতীয় প্রশ্ন কিন্তু প্রায় সময়ই আসে। আমি কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসতে পারে সেই কথাগুলো আমি তোমাদের দেখিয়ে দিয়েছি। তোমরা ওই জায়গাগুলো একটু ভালো করে গুরুত্ব দিয়ে পড়বে। আর পাশাপাশি এই 2টি কাজ তোমরা একটু বাসায় নিজেরা প্র্যাকটিস করবে। সম্ভব হলে আগামী ক্লাসে এগুলো আমাকে একটু দেখানোর চেষ্টা করবে, ঠিক আছে? আর যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে সে এখন প্রশ্ন করতে পারে। শেষ এই যে 7-8 মিনিট আমি তোমাদের প্রশ্ন নিব এবং প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আমি এখন শুরু করছি। আচ্ছা বলো, কারো কোনো প্রশ্ন? একজন একজন করে বলো। রাতুল বুঝতে পেরেছো? জি স্যার। ফাহাদ কোনো সমস্যা আছে? ইয়েস স্যার, বলো। স্যার আগের লেকচারে কিছু প্রবলেম ছিল স্যার, আগের দিনের লেকচারে বইয়ের কিছু লাইন। ওকে, তাহলে আজকের আমি রেকর্ডিংটা বন্ধ করে দেই। হ্যাঁ হ্যাঁ স্যার, তাহলে ভালো হয়।